এখানে কেউ আসেনি। শুভ সন্ধ্যা রাহুল, শুভ সন্ধ্যা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আর কেউ আসেনি এখনো। আমি কি শুরু করব? বললে শুরু করব। মেসেজ করলে শুরু করব। হুম, 4 জন এসে গেছে। তা শুরু করে দিই। আমি কি শুরু করব এখন? হ্যাঁ, ঠিক আছে। 4 জন এসে গেছেন, আমি শুরু করছি। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধু। এ সোশ্যাল লিটারারি গ্রুপের সমস্ত সদস্যদের আমার শুভকামনা দিয়ে শুরু করছি আমার কবিতা পাঠের অনুষ্ঠান। আমি এই গ্রুপে নতুন, আগরতলা থেকে আমি বলছি, দেবাশ্রিতা চৌধুরী। কবি অপাংশু দেবনাথ ও কবি রাহুল শীলের লাইভ প্রোগ্রাম দেখা দিয়ে আমার এই গ্রুপে শুরু বন্ধুত্বের। কবি শতদল আচারিয়ার আহ্বানে আমি আজকে কবিতা পড়তে এসেছি। আপনাদের কেমন লাগছে জানাবেন। ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক চলছে তো? তাহলে শুরু করি। প্রথমে কিছু কথা বলি আপনাদের সঙ্গে। আমি এই গ্রুপে আমাদের রাজ্যের বলিষ্ঠ কবি, সমৃদ্ধ কবি অপাংশু দেবনাথের লাইভ প্রোগ্রাম দেখতে প্রথম এসেছিলাম। অপাংশু আমাদের রাজ্যের গর্ব। তারপরে আজকের যে তরুণ কবিদের মধ্যে ত্রিপুরা রাজ্যের রাহুল শীল আমার খুব প্রিয় কবি। রাহুলের লাইভ দেখেছি। তারপর কবি শতদল আচারিয়া আমাকে বলেছেন বন্ধু গ্রুপে লাইভ কবিতা পাঠ করতে। সেজন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাচ্ছি। আমি ততটা সরগর নই, যদি আমার ত্রুটি থেকে থাকে আপনারা মানিয়ে নেবেন। প্রথমে বলি, আজকে আমরা যে সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, একটা বিরাট দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। শুধু আমাদের নয়, সমস্ত পৃথিবীর দুঃসময়। এত বড় একটা মহামারীর মুখোমুখি আমরা আমাদের এত বয়স পর্যন্ত কখনো হইনি। তাই তার সাথে মোকাবিলা করতে কিভাবে হবে আস্তে আস্তে শিখে নিচ্ছি। হয়তো এর মধ্যে দিয়েই আমাদের ভবিষ্যৎ জীবন কাটাতে হবে। তারপরে চারিদিকে মহামারী, দুঃখ, অনাহার, এসব তো আমাদের মনকে আঘাত করে।
তাই যখন আমাদের সাহচর্যের প্রয়োজন ছিল সেই সময় আমাদের দূরত্বের মধ্যে থাকতে হচ্ছে। আর এই যে বন্ধু লিটারারি গ্রুপটি আমাদের কবিতা বা গল্প পাঠের মধ্য দিয়ে মানসিক যে স্বস্তি বা সাথে আছি সে কথাটি বলে যাচ্ছে অহরহ। আমি কয়েকদিন ধরে দেখছি গান, কবিতা, গল্প, খুব ভালো লাগছে আমার। এখন কিন্তু আমাদের সাহচর্য সবচেয়ে বেশি দরকার। তবে আবার এই মহামারী আমাদের শিখিয়ে দিয়েছে মানুষ মানুষের জন্য, মানুষকে ছাড়া মানুষ পারে না বাঁচতে। এই ভুবন গ্রামে, আমি যদি একটা ভুবন গ্রাম ধরি সমস্ত পৃথিবীটাকে, একই মহামারীতে সবাই আক্রান্ত, একই সমস্যায় আক্রান্ত। এতদিনের এত যুদ্ধ, পারমাণবিক অস্ত্র সংগ্রহ, সমস্ত কিছু থেকে দূরে গিয়ে এখন এক হয়ে গেছে সবাই। এটাও মহামারী আমাদের শিখিয়ে দিয়ে গেছে। তারপর আমাদের প্রজন্ম বা পরবর্তী প্রজন্মের যারা আছে ওদের দেখছি মায়া, মমতা বা অন্যকে সাহায্য করার যে টেন্ডেন্সিটা সেটা ওদের মধ্যে প্রকাশ পাচ্ছে। ওরাও শিখছে। একটা দুর্যোগের সময় মানুষের অনেক শিক্ষা হয়। হয়তো এই দুর্যোগের শিক্ষা লাভ করে আমরা ভবিষ্যতের পথে চলতে পারবো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এই কামনা করি। কারণ সবাইকে না নিয়ে সুখে থাকা যায় না, একা কোনোদিন সুখে থাকা যায় না। আমি এই কথা বলে আমার কবিতা পড়া শুরু করছি। যেহেতু আমরা এই দুঃসময়ের মধ্যে আছি, আমি সমকাল নিয়ে কয়েকটি কবিতা লিখেছি, সেই কবিতা দিয়েই শুরু করি। সমকাল 1। এই তীব্র হাহাকার, জনসমুদ্রে ভেসে থাকা মানুষের ঢেউ, এই ভবিতব্য মৃত্যুদূতের হাতছানিতে, দুহাত, 4 হাত, হাজার হাত, এক অমোঘ অন্ধকারে ছুটে যাওয়া। আমার দেশ, আমাদের দেশ, নগ্ন শীতলতায়, যেখানে মৃত্যু শেষ কথা। বজ্র শঙ্খে বাজে শোকধ্বনি, ধূপ ছায়ামৃত গন্ধে ধূপের ধোয়া, গাজনের সুরে বাজে ক্যারলের গাথা, আজানের সুরে ভাসে দাফনের থান, ফসলের মাঠে সুর সাধে মরণের গান। তারপর কেমন আছো মানুষ, কেমন থাকবে মানুষ? প্রথম গেল। আপনারা শুনতে পাচ্ছেন তো ঠিক করে? একজন বলুন, শোনা যাচ্ছে? একজন বলুন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? রাহুল, শোনা যাচ্ছে রাহুল? আমি বলছি কি, শোনা যাচ্ছে আমার কথা? নিরুপম শর্মা চৌধুরী বলুন, শোনা যাচ্ছে? আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাঁ, তারপর সমকাল 1 করলাম। এখন বলছি সমকাল 2। নিঃসীম শূন্যতায় শুধু মৃত্যু মিছিল, জীবন কেবল তুমি আমি, আমি তুমি। আমাদের গায়ে আজ মৃত্যু পরব, খুব ধুমধাম। বড়লোকের মাংস পোলাও, আরেকটু নিচে মাছের ঝোল ভাত, শেষে পোড়া রুটির আকালে কচু পোড়া। আবার পড়ছি, আমাদের গায়ে আজ মৃত্যু পরব, খুব ধুমধাম। বড়লোকের মাংস পোলাও, আরেকটু নিচে মাছের ঝোল ভাত,
শেষে পোড়া রুটির আকালে কচু পোড়া। এখানে স্বপ্ন দেখো না নবীন যুবক, প্রেয়সীকে বলে দাও এবার হাত ধৌ। শ্মশানের পথে একা একা যেতে হয়, ফুলশয্যার সুগন্ধি ফুলে অগুরু মেশাও। নিঃসীম শূন্যতায় শুধু মৃত্যু মিছিল, জীবন কেবল তুমি আমি, আমি তুমি। তারপর পড়ছি সমকাল ৩। সমকাল ৩টে কবিতা পড়ছি আমি। নিজের কাছে মিথ্যে বলবো না, এটুকু কোনো মূল্যে ছাড়তে পারি না। নীরবতায় গোমতীর দুঃখ দুঃখ সুরে আমাদের ঘরে দুধ ঘি দুগ্ধজাত দ্রব্য যোগায় যে ছেলে কিশোর, আমরা দুধে ভাতে আছি তালাবন্ধ ঘরে। তার মা বাবা তাকিয়ে আছে ঘরে ফেরার পথে, নিঃশ্বাস চেপে রেখে সময়ের কাছে। তবুও আমার সন্তান থাকে দুধে ভাতে, এই অতিমারির দিনে সেও তো ভুল নয়। আবার পড়ছি কবিতাটা। সমকাল ৩। নিজের কাছে মিথ্যে বলবো না, এটুকু কোনো মূল্যে ছাড়তে পারি না। নীরবতায় গোমতীর দুঃখ দুঃখ সুরে আমাদের ঘরে দুধ ঘি দুগ্ধজাত দ্রব্য যোগায় যে কিশোর, আমরা দুধে ভাতে আছি তালাবন্ধ দিনে। তার মা বাবা তাকিয়ে থাকে ঘরে ফেরার পথে, নিঃশ্বাস চেপে রাখে সময়ের কাছে। তবুও আমার সন্তান থাকে দুধে ভাতে, এই অতিমারির দিনে সেও তো কম নয়। আপনাদের ভালো লাগছে আমার পড়া? এরপর পড়ব অবেলায়। শুয়ে আছে ধূপছায়া আঁচল লুটিয়ে এক অবেলার বিশ্বস্ত নারী, উদাসী শেষ দুপুরের মতো। তার শিথিল স্তনে নীরস ঠোঁটে অলস স্মৃতিশূন্য নির্বাক অবয়বে আসলে সে ভালোবাসেনি কখনো। এই অভিনয়, এই আত্মরতির মুহূর্ত অগোচরে তাই এক নির্বেদ উদাসীনতা। মরণ ঘুমের পরে আলোকিত সময়ের নিষ্ঠুর কামনার বাঁকে বাঁকে লিখে রাখে আর একটি গভীর নিষ্ফল জীবন। করতলের লেখায় রেখায় আবছায়া ধূসর রঙে। এবার একটু অন্যরকম আরেকটা কবিতা পড়ছি। ইচ্ছা। একবার যদি দেখা হতো জানতে চাইতাম আমাদের গায়ের পথটি দিয়ে এখনো আবছা আলোয় সাইকেলের টুংটাং আর পকেটের রেডিওতে হেমলতা যেশুদাসের উদাসী গলার গান ভাসিয়ে দোকান বন্ধের পর রহিম চাচা ঘরে ফেরে। সাইকেলের সামনে কালি পড়া লণ্ঠনে আরও আধার ছড়িয়ে তেলের অভাবে দপদপিয়ে নিভে যায়। ঈদের আগের রাতে আকাশে অর্ধেক চাঁদ। সাইকেলের কেরিয়ারে ফতিমার নূতন জামা, কাচের চুড়ি। কাল সকালে সেমাইয়ের গন্ধে, বিরিয়ানি কাবাবের গন্ধে বুড়বুড় করবে গায়ের বাতাস। দল বেঁধে ঘুরে ঘুরে তোমরা গায়ের পথে আনন্দ ছড়িয়ে বেড়াও, আমি কাছে নেই তবুও। এই রমজান মাসে আমাদের এখানেও রোজা রাখে,
ইফতারির বড্ড বেশি আয়োজন, নতুন নতুন শাড়ি গয়নায় আমার আলমারি আরও আরও ভরে ওঠে। শুধু সেই গায়ের পথের দল বেঁধে ঘুরে বেড়ানোর দিন আর কয়েকটি দীর্ঘশ্বাসের রাত এ মাহে রমজানে ফেলে আসা কি যেন খুঁজে মরে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, ছবিগুলো কি ঝাপসা হয়ে গেছে? আগের মতোই মুচকি হেসে তুমি চলে যেতে। এবারে কবিতার নাম অন্তর্ভুক্ত। দুঃখটুকু কোচরে ভরে চন্দন ধূপ খইয়ের মতো ভালোবেসেছিল কেউ কেউ, আবার নদীর স্রোতের মতো ভেসে গেছে তারা। আঁচলে গিট দিয়ে রেখেছি গোপনে। সুখী সুখী সন্ধ্যায় আলো জ্বলেছিল রুম ফ্রেশনার সিট্রোনেলা স্পেসিসে। সে মুহূর্তের দুহাতে কুড়ানো ক্ষণ সেও আছে আঁচলে লুকানো। হলুদ বসন্তের গান, কোকিলের ক্লান্ত ক্ষরণে বেঁধেছি তানপুরা। বিবর্ণ কাঁথায় নকশা গেঁথেছি সেই সব আগোছালো পরিযায়ী দিন রাত সকাল দুপুর। আঁচলে ঢাকা মহানাগরিক প্রেম সুবর্ণ নদীর চরে ঢেলে দিলে বৃক্ষ হয়ে চরাচর জুড়ে ছেয়ে যেতে পারে তবে। আঁচলে ঢাকা মহানাগরিক প্রেম সুবর্ণ নদীর চরে ঢেলে দিলে বৃক্ষ হয়ে চরাচর জুড়ে ছেয়ে যেতে পারে তবে। আচ্ছা, একটু কথা বলি, কে কি বলছে একটু দেখি, ভালো লাগছে কিনা আমার কবিতা পাঠ। হ্যাঁ, সমীর আছে, নিরুপম শর্মা চৌধুরী, রাহুল, গৌরব চক্রবর্তী, শতদল আচারিয়া, সবাইকে দেখতে পাচ্ছি। ভালো হচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে, আমি এবার আবার পড়ছি। আমার দ্বিতীয় কবিতার বই দ্বিতীয় সরণি থেকে পড়ছি এবার আমি। বেহুলার ভেলা। উপত্যকায় বসে ডিঙিতে ভাসা নিজের সব নিজেই দেখি। ফুল মালা চন্দন চর্চিত সজ্জিত, অগ্নির লেলিহান শিখায় সমর্পিত নয়। তাপহীন শ্যামল বনচ্ছায়ায় নরম সূর্য বড় স্নিগ্ধ শান্ত। কোলাহল এখানে বারণ। যুগান্তের পর নিজের দেহ দৃশ্যমান, যেন ভালোবাসছি ভালোবাসছি ভালোবাসি। এই হাত, এই পা, এই চোখ আমারই তো ছিল। শুধু বারবার খুঁজে ফিরি নিরুদ্দেশ হৃদয়খানে। কোনো লক্ষিন্দর অথবা সত্যবান কি পারে দিতে খুঁজে? কোনো লক্ষিন্দর অথবা সত্যবান কি পারে দিতে খুঁজে? যদিও অপারগ, তবে ভেসে যাক দেহ, ভেসে যাক ভেসে যাক ভেসে যাক। আর একটু অন্যরকম একটা, আমাদের আগরতলার ভাষায় একটা কবিতা আমি পড়ছি। আগরতলার ভাষা, তার মানে একটা, সেখানে আবার শ্রেণী আসছে। শ্রেণী বলতে বোঝাচ্ছি মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণী। ধরুন আমাদের বাড়িতে যারা প্রাত্যহিক সহায়তা করে তাদের ভাষা, আর আমাদের একটু উপরের যারা তাদের ভাষার সংমিশ্রণে এই কবিতাটা লেখা আমার।
ফুল্লরার 12 মাসা। সকালে উঠিয়া ওরা হাঁড়িতে জল ঢালে। ওই তোরা পান্তা খাইয়া স্কুলে যাইস কিন্তু, দিদিমণি খিচুড়ি দিব। মেয়ে শেখায়, সরকারে দেয় রে মা, তুই কিচ্ছু বুঝোস না। অফুল্লরা, এত দেরি করিস কেন? জানিস না ছেলে মেয়ে দুটো টিফিন বানাতে হবে? আজ না হয় স্যান্ডউইচ দিস। দাদাবাবু বেরোলে বাজারে যাস, গলদা চিংড়ি ইলিশ কিনে মালাইকারি ভাপা করে রাখিস। ও দিদিমণি, 100 টাকা হবে? আমার ঘরে চাল বারন্ত। এ কথা বলিস না, এ মাসে খুব খরচ। দাদাবাবু দিদিমণির 1 ঘন্টা পর বেরোলে ফুল্লরার হাতে কর করে 500 টাকার চোখে জল। মধ্য দুপুরে হাড়ির পান্তার সাথে ছেলে মেয়ের পাতে 2 টুকরো মাংস। চোখের জল সব পাপ বোধ কলাইয়ের থালা বাসনের সাথে ধুয়ে মুছে সাফ। জীবন আগে না সতীত্ব? জীবন আগে না সতীত্ব? আমি প্রশ্ন রাখছি সমাজের কাছে। এবার আরেকটা কবিতা পড়ছি। যেহেতু আমি আধুনিক ইতিহাসের ছাত্রী, ইতিহাসে আমার খুব আগ্রহ। সে ইনকা সভ্যতা, সবাই জানি আমরা, ইনকা সভ্যতার উপরে একটি কবিতা আমি লিখেছি। সেই কবিতাটি পড়ছি। কবিতাটির নাম বজ্র মেয়ে। লাশের স্তূপে স্বপ্ন নিয়ে যায় সভ্যতা। মৃতের মহেঞ্জোদারো, হরপ্পা নাকি ইনকা? মেঘের আড়ালে সে এক দেশ অগম্য, আকাশ বিমানে আজও অদেখা। আরাধ্যের আবাহনে ইন্টির কাপাকচায় উদ্যত খড়গে দরিদ্র কৃষক কন্যা নিজের অজান্তেই পরিণত হয় বজ্রকন্যায়। পূর্ববর্তী 6 মাস অঢেল খাদ্য, সুস্বাস্থ্য, ভেবেছিলে জীবন আলোকময়। তুমি তো বলি প্রদত্ত কাপাকচায়, আগ্নেয়গিরির রক্তাক্ত শিখর গন্তব্য। শ্বাসরোধে অথবা অগ্নির উত্তাপে মৃত্যু তোমার অবধারিত। নেশাচ্ছন্ন পশুর মতো চলছ কেন? অতুলনীয় ভোজ্যে ছিল নেশাদ্রব্য। লুলাইলাকুর বালক বালিকা তবু মমি হয়ে মরে বেঁচেছিল। লেলিহান বজ্রের অগ্নি বর্ষণে তোমার অকাল মৃত দেহটিও পুড়ে ছাই। ইনকার পূজ্য ইনটি তাজা প্রাণের উপাচারে তৃপ্ত হতো কিনা সে খবর কে রাখে বজ্র মেয়ে? এখানে আমি কতগুলি শব্দ ব্যবহার করেছি। ইনকা প্রাক কলম্বীয় সভ্যতা, ইনটি হলো ইনকার আরাধ্য দেবতা, আর কাপাকচা কথাটি এসেছে সেটি হলো বিশেষ একটি পূজার অনুষ্ঠান যেখানে শিশুদের বলি দেওয়া হতো। আর লুলাইলাকু হলো গ্রামের নাম। আচ্ছা, এবার একটু অন্য ধরনের কবিতা পড়ি। আমি কি একটি দীর্ঘ কবিতা পড়ব? দীর্ঘ কবিতা শোনার দীর্ঘ কবিতা অনেক সময় লাগে তো।
আচ্ছা, এবার একটু হালকা কবিতা পড়ি। আমার কিছু একটা সিরিজ আছে, অনিকেতকে প্রেমের কবিতা পড়ছি। অনিকেতকে এক। আমি ভালো নেই অনিকেত, আমার দু চোখ জুড়ে বৃষ্টি, হৃদয়ে তীব্র দাহ, সুদীর্ঘ দিন, অশেষ রাত, শুধু কুরে কুরে খায়। প্রাচুর্যের আয়োজনে সুখের বাসর, তবু কেন আমি ভালো নেই? ইট কাঠ পাথরে নিষ্প্রাণ প্রতিবেশে প্রাণ খুঁজে যাই। দিশেহারা আকুলতা, আলোহীন পথ চলা, আমি ভালো নেই অনিকেত, আমি ভালো নেই। অনিকেতকে তিন। তখন তো ছিল না দূরভাষ, না ছিল মুঠোফোন। তোমার চিঠি প্রজাপতির পাখা মেলে উড়ে এসে জুড়ে নিত সারাটি দিন রাতের প্রতিপল। সম্বোধনে এক আকাশ ভালোবাসা ছুঁয়ে ছুঁয়ে যেত। তারপরে কি লেখা থাকতো সে জানা হতে যুগান্তর কাটে। মিষ্টি মিষ্টি গন্ধে হাতের ছোঁয়া, আলতো ধোঁয়ার পুরুষালী রেশ একাকার করে দিত দিন রাত, ঋতু, মাস, বছর। চলো ফিরে চলো অনিকেত, আমাদের সেই নিজস্ব গোপনে শুধু একবার। আরেকটা পড়ছি, অনিকেতকে চার। মনে আছে তোমার চারটে রাস্তা যেখানে মিশেছে সেই চৌমাথা, ধারে ছোট্ট কৃষ্ণচূড়ার নিচে সকাল 10টায় হাজির লাজুক সেই সদ্য যুবক, কলেজের বাসে পা ফেলে কৈশোর পার করা এক মেয়ে, হরিণীর মতো চকিত দৃষ্টিপাত, আর কোথাও নেই হেরফের। পৃথিবী চলতে থাকে নিজস্ব নিয়মে। একজনের কাছে সে চলে যাওয়া স্তব্ধতা, শূন্যতা, সকালবেলায় সন্ধ্যার আধার। অন্যজন সব কলরোল, চকিত চঞ্চলতা, মুহূর্তে নীরব। আবার সব সুছন্দে ফেরে, জাগতিকে নেই কোনো ছেদ। শুধু দুটি মন অকারণ গুনে যায় আবার সূর্যোদয়ের ক্ষণ, এরপর 10টা। মাঝখানে প্রাণে প্রাণে যোগাযোগ, নিঃশব্দে বাক্যালাপ। মনে পড়ে অনিকেত? এবারে কবিতার নাম শাড়ি কথা। পরশু বিকেলে সোনা রঙে রাঙানো হালকা ছায়ায় নির্জন ছাদে রোদ্দুর মেখে গা ধোয়ায় মগ্ন অরুজা। খড়খড়ে শুকনো এর শাড়ি, তার শাড়ি, মার শাড়ি আনমনে ঠেকে যায় খেলার ছলে। মা জেঠিমা যে কথা খুলে বলেনি সেসব অকপটে কানাকানি শাড়িদের। ঠাকুমা আর ফুল দিদার কথা চালাচালি সেজো দিদা করে। শাড়ি দুটি জড়াজুড়ি সে ক্ষতি শোধ করে নেয়। চাপা সুরে কথা ভাসে, গান হয়। উত্তরের জানালার খাঁজে কার চিঠি গোজা থাকে, চুপিসারে তুলে নেয় কে। শীতল পাটি কোন সুখ কোন শোক আনমনে বুনে চলে, ধুয়ে মুছে সাফ চোখের জলে শাড়িগুলি ফিসফাস বলে। হেমন্তের বিকেল দ্রুত শেষ হয়ে আসে, সকন্যা অরুণ বিশ্রামে চলে। আচ্ছা, আমি একটা কথা বলছি। আমার এবছর ত্রিপুরার নিহারিকা প্রকাশনী থেকে আমার সবগুলো বই বেরিয়েছে, 2টো কবিতার বই, একটা ছোট গল্প অনুগল্পের বই। আমি কি কয়েকটা অনুগল্প পড়তে পারি? আপনারা বললে পড়বো, না হলে কবিতা পড়বো। আপনাদের ভালো লাগছে? আমার পড়ার আগ্রহ বেড়ে যাচ্ছে।
হ্যাঁ শতদল বাবু, খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে জেনে আমার ভালো লাগছে। হ্যাঁ ঠিক, আমাদের এত কাছের আমরা, কিন্তু আমাদের পরিচয় হয়নি এতদিন। আচ্ছা, অনুগল্প পড়ছি তাহলে। গল্পের নাম ঢং। ভগবতী খুব যত্ন করে ঘর মুছছিল আর অস্ফুটে বকবক করছিল। বুঝতে পারছি আসলে আমার মনোযোগ আকর্ষণ করতে চাইছে ও। নারী নির্যাতনের উপর একটা লেখা দেবার জন্য কয়েকদিন খুব তাড়া দিচ্ছে একটি ম্যাগাজিনের সম্পাদক। আজ ছুটির দিন, তাই জলখাবারের পাট চুকিয়ে কাগজ কলম নিয়ে বসেছি। ভাবছি আজ আর রান্নাবান্নার ঝামেলায় যাব না। সামনের হোটেলটিতে ফোন করলে দুপুরে খাবার দিয়ে যাবে। একা থাকি চাকরি সূত্রে বাড়ি থেকে দূরে, তাই চিন্তা নেই। এহেন সময় ভগবতীর আগমন, আমার পার্ট টাইম হেল্পিং হ্যান্ড। কি যে পারে আর কি যে পারে না বলতে গেলে আসল কথাই বলা হবে না। রোদ বৃষ্টি ঝড় সব উপেক্ষা করে যথাসময়ে ও হাজির হবেই, কেননা দিদিমণি অল্প বয়সী। তাই মাসি যাবার সময় ওকেই দায়িত্ব দিয়ে গেছেন, অর্থাৎ আমার জননী এই কর্মটি করে গেছেন বাড়ি ফিরে যাবার সময়। যাই হোক, আজও বোধহয় আমার হলো না লেখা। আস্তে করে বললাম, বলো কি বলবে? ও কিছু না, তোমার সময় নষ্ট হবে। সে তো বুঝতে পারছি, কিন্তু আমারও যে কৌতূহল হচ্ছে। 1 মাস ও আসছে যাচ্ছে, ওর কথা তো কিছুই জানি না। আবার বললাম, বলো। ভগবতীর মুখের দিকে তাকিয়ে রইলাম। অনিন্দ সুন্দরী এক যুবতী, চোখ দিয়ে জল নয় যেন মুক্ত ঝরছে। একটু সামলে নিয়ে ও বলল, দিদি তুমি আমায় লেখাপড়া শেখাবে? ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। তারপর গায়ের একটি ছেলের সাথে ওর ভাব ভালোবাসার কথা জানতে পেরে মা বাবা ও আত্মীয় স্বজন শহরে ওর বিয়ে ঠিক করে। অবস্থা বেশ ভালো। বিয়েটা সহজ করে দিয়েছে ভগবতীর রূপ আর্থিক তারতম্য সত্ত্বেও। ও কিন্তু শোনেনি সে কথা। পালিয়ে গিয়ে বিয়ে করেছিল ওরা। ভালোই ছিল। দুবাড়ির অভিভাবকরাও শেষ পর্যন্ত মেনে নিয়েছিল। 2-3 বছর পর ওদেরই এক স্বজন পরিবার বেড়াতে এলো গায়ে। ওদের সুন্দরী মেয়েটিকে পাপু গ্রাম ঘুরিয়ে দেখাতো, সাঁতার শেখাতো। এ পর্যন্ত ঠিকঠাক চলছিল। একদিন সন্ধ্যায় ভগবতী ছাতে গিয়ে ওদের আপত্তিকর ঘনিষ্ঠতরভাবে দেখতে পেয়ে সেই যে ছুটে বাপের বাড়ি চলে এসেছে আর ওমুখও হয়নি। আমার কাছে কাজ নিয়েছে 1 মাস হলো। গতকাল সন্ধ্যায় ওর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল ওকে নিয়ে যেতে। পাপুয়া বলে পাঠিয়েছে এ ভুল আর কখনো হবে না। কিন্তু ভগবতীর নাকি ঘেন্না করে। ও আর যেতে পারবে না স্বামীর কাছে, আমার কাছে লেখাপড়া করবে। কি বলি বলুন তো, আমার ক্ষমতা কতটুকু? 1 ঘন্টা পর ওর বাড়ির লোক এসে হাজির হলে আমার আটকানোর সাধ্য কি? ও মেয়ে, কেন ভুল করিস তোরা? কেন ভালোবাসায় এত লোভ? জানি, ভালো করেই জানি পরিণতি কি হবে। জানি তোকে ফিরতে হবে ওর সাথে, সংসার সন্তান সব হবে। তোর বর আবার ভুল করবে, আবার ক্ষমা করবি। তোর আপনজন তোকে বাধ্য করবে ক্ষমা করতে। কিন্তু এত ঘেন্না নিয়ে কি করে বাঁচবি রে? তোর তো আর কিছুই রইল না। বসেছিলাম নারী নির্যাতন নিয়ে লিখতে। নির্যাতন কি শুধু অত্যাচার আর ধর্ষণই হয়? এই মেয়েটির প্রতি যে প্রতি মুহূর্তে মানসিক ধর্ষণ হচ্ছে, তার বিচার কে করবে? এখানে পুরুষ মানুষ ভুল করেছে,
আবার ভুল বুঝে ফিরে এসেছে। সমাজ ওকে দোষ দেবে কেন? ফিরে তো এসেছে। ওদের কাছে ওসব মন টন ঘেন্না টেন্না সব ঢং। আচ্ছা, এবার একটা হাসির গল্প পড়ছি একটু, তারপরে আবার কবিতায় যাব। দুল কবিতা গল্প অনুগল্প, আগেরটা অনুগল্প হয়নি, ঠিক ছোট গল্পের মতোই হয়ে গেছে। এবার একটা অনুগল্প, নাম দুল। কথা হচ্ছিল বিবাহ বার্ষিকীতে কি নেবে মাধুরী অথবা কি দেবে ধীমান। কোনোটাই পছন্দ হচ্ছে না ঠিক। মেয়ে রিয়াও এসে যোগ দিল। সামনে ধনতেরাস, কিছু ছাড় পাওয়া যাবে। তাছাড়া বাবা মায়ের 20 বছরের যুগল জীবনে এত প্রেম আগে কখনো দেখেনি। জোর কদমে বাছাবাছি চলল। মাধুরী আস্তে করে বলল, একজোড়া কানপাশা কিনে দিও তাহলে, ও বাড়ির বড়দির মতো। সেই ঠিক হলো। সন্ধ্যায় 3 জনে শহরের নামি গয়নার দোকানে গেল। রাতে ডিনার সেরে বাড়ি ফিরবে। শোকেসের নানা রকম ডিজাইনের কানের গয়না দেখার পর্ব চলছে। এর মাঝে ধীমান উত্তেজিত হয়ে বউ মেয়েকে ডেকে ছোট একজোড়া দুল দেখিয়ে বলল, এটা নিতে পারো, অনেকদিন আমি খুঁজছিলাম। ওরা দুজন একটু অবাক হয়ে সেদিন বেরিয়ে এলো কিছু না নিয়ে। এবার অভিমানে বউয়ের গলা ভার, বাইরে ডিনার দরকার নেই, বাড়ি চলো। বাড়ি ফিরে মেয়ে চুপি চুপি বাবাকে জিজ্ঞেস করলো, বাবা ওই দুলটা, এত ছোট দুলটা তোমার পছন্দ কেন? দীর্ঘশ্বাস ফেলে বাবা উত্তর দিল, পাশের বাড়ির অনুরাধার কানে ঠিক এইরকম একটা দুল ছিল, সব সময় সারা বছর ওটা সারাক্ষণ চিকচিক করত। এখনো স্পষ্ট মনে আছে, পুকুরে সাঁতার দেওয়ার সময় বারবার হাত দিয়ে দেখতো ঠিক আছে কিনা। মেয়ে কিছু বলার আগেই দরজার ওপার থেকে উত্তর এলো, ধীমান চমকে উঠে হৃদয়ঙ্গম করলো। হাত থেকে তীর ছুটে গেছে, আর কিচ্ছু করার নেই। আবার কবিতায় যাচ্ছি, দেখি সবার কিরকম লাগছে। ভালো লাগছে। আচ্ছা, আবার কয়েকটা কবিতা পড়ি। এবার ছোট ছোট কবিতা পড়বো। এখন এখন কি শেষ করবো না আর কয়েকটা কবিতা পড়বো? এবারে কবিতার নাম পরশুরামের কুঠার। আমি শুধু পৃথিবীর বুকে ছড়িয়ে চলি নাভিকুণ্ডের ছাই। ডোমের মৃন্ময় কলস জল শূন্য। ত্রিভুবনের পথে পথে ফোটে মৃত্তিকার বুকে মৈথিলীর মতো আগুন ফুল। দুফোঁটা লাভার স্রোতে 1000 বছরের ক্ষত। তাই বিক্ষত হও পরশুরামের কুঠারে, পুনঃপৌনিক আক্রান্ত ধরণী নিক্ষত্রিয় হোক আরও একবার। আমি শুধু, আবার পড়ছি, পরিষ্কার বোঝা জানি হয়তো। পরশুরামের কুঠার। আমি শুধু পৃথিবীর বুকে ছড়িয়ে চলি নাভিকুণ্ডের ছাই। ডোমের মৃন্ময় কলস জল শূন্য। ত্রিভুবনের পথে পথে ফোটে মৃত্তিকার বুকে মৈথিলীর মতো আগুন ফুল। দুফোঁটা লাভার স্রোতে 1000 বছরের ক্ষত। তাই বিক্ষত হও পরশুরামের কুঠারে, পুনঃপৌনিক আক্রান্ত ধরণী নিক্ষত্রিয় হোক আরও একবার। আচ্ছা, এবারে কবিতার নাম অতএব। প্ল্যানেটোরিয়ামে কৃত্রিম রাতের আকাশে মিষ্টি নারী কণ্ঠ অবিরাম কথা বলে বিশুদ্ধ যৌনতা মেশানো অ্যাকসেন্টে। এক চুলো কাঁপে না গলা এদিক সেদিক। মুগ্ধতার আবেশে
কোনো কথাই বোধহয় কারো শোনা হয় না, অন্তত আমার তো হয়নি। শেষমেশ শীতাতপ নিয়ন্ত্রিত স্তব্ধ কক্ষ থেকে বেরিয়ে আসার পর একটি কথা বারবার অনুরণিত হতে থাকে। ছায়াপথের তীব্র সংঘর্ষে এক একটি সৃষ্টি। সংঘর্ষ সৃষ্টির মূল কথা, অতএব সৃষ্টির মূল কথা সংঘর্ষ। এরপরের কবিতার নাম ধারাপাত। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নিজেকে ফরমালিন দেওয়া মৃত মাছের মতো মনে হয়। ভাতের গরাসে সেই মৃত গন্ধ মেখে নিয়ে মৃত্যুর দিকে যেতে গিয়ে যাই না। ওকে জড়িয়ে ধরে চুমু খাই, গল্প করি। শকুনের সন্ধানী দৃষ্টি অবশেষে প্রীতিকণায় ঝিরঝিরে ইলশে গুড়ির মতো জীবনের তুমুল ধারাপাত বয়ে ফিরে যেতে ভালোবাসা দিয়ে যায়। ভালোবাসা কেড়ে নিতে জানতে হয়, না হলে দুঃখ হয়ে বর্জ্যপাত্র কেঁদে কেঁদে ভাসায়। এরপরে কবিতার নাম সাঁকো। সাঁকোটা দুলছে, এপারে আধার, ওপারে আলোর রোশনাই। এপারে অহেতুক প্রাচুর্য, ওপারে ছেঁড়া কাটা কানি। দুধারে মানবকের স্তূপ, বিনিময়ে আগ্রহী দুদল। তবে বোধহয় কেউ সন্তুষ্ট নয় নিজের নিজের অবস্থানে। কোন দিকে সুখ, এই দুদুল্য মানতায় সুখের ঘরে শীত কেটে ঢুকে ছিচকে চোর। এবারে কবিতার নাম আলপনা। এই ধস্ত জীবনে যত ভাঁজ আছে, ন্যাপথ্যালিন আর শুকনো নিমপাতায় সংরক্ষণ করা। তবুও পরতে পরতে ফেঁসে যাওয়ার দাগ, রিফু, তালি। মাঝখানে হঠাৎ একটা ছোট্ট সাঁকো। এপাশে প্রাণহীন আধুনিকতা, ওপাশে ভরপুর ভালোবাসার হাত। ভরা কলসি ছলকে পড়ে ক্ষীণতনু যুবতী শাখা সিঁদুরে, কঞ্চির ফাঁদে ছেঁড়া টিউব, শৈশব আগে পিছে। কলের জলের মিছিলে কোন্দলের বেসুরু সুর, গলাগলি মিহিসুরে। দূরে কোথায় সংক্রান্তির কীর্তন, খোল করতালে হরিনাম ছড়ায়। গতরাতের টায়ার পোড়ানো ছাই, পিকনিকের উচ্ছিষ্টের অবশেষ, নেড়ি কুকুরের লেজ গুটিয়ে ঝগড়া। মাঝে একদল হাসে অকারণ, আলপনায় জীবন লিখে চলে আজীবন। এবারে একটি ছোট্ট কবিতা, মোমো। সিটি সেন্টারের আলোয় ওপাশে রঙিন ছাতার নিচে ছোট ছোট প্লাস্টিকে স্যুপ, সস প্যাকেট বন্দি করে প্রিয়ম, সমবয়সী দূরের বন্ধুর জন্য। সন্ধ্যার ঘরে ফেরায় হাতে থাকতো চানাচুর, বিস্কুট, ডালের বড়া। লোভ ছিল একদিন বড় হয়ে চাইনিজ খাবে। হাতের ছায়া সরে গেলে মোমোর গন্ধে খুব বমি পায় এখন। দৃষ্টিপাতে লেখা আছে সে কথা। এরপরে কবিতার নাম চতুর্থ স্তবক। ততটা বোকা নই যতটা ভাবো। এই যে নিঝুম দুপুর সাজাও নানা ছুতোয়,
তুমিও জানো, আমিও জানি, এ মিথ্যা। নৈশব্দ পিনপতনের শব্দ দ্বিগুণ করে ফিরিয়ে আনে। চায়ের কাপে তুলসী, মধু, গোলমরিচের নেশা ধরিয়ে কি আড়াল করো? থাইরয়েডের ওষুধ দিয়ে শুরু হয় দিন, শেষ পর্যন্ত ঘুমিয়ে থাকা ওষুধে। ততটাও মদিন না যতটা তুমি ভাবো। এই লুকোচুরি খেলা, এই না ছোঁয়াছুঁই খেলা, কে বলেছে অগোচরে কি না হয়ে যায়? এই দিন সেই দিন, সব বোঝাপড়ার খেলা। চিলেকোঠার দিনরাত নৈশব্দের দান। আঙুল ছুলে খেলায় বাদ পড়ার সময়। তোলা রয়েছে সব হিসেবের খাতায়, 20 নম্বর পাতার 3য় স্তবকে। চতুর্থ স্তবক শেষে পারিজাত বন, তাই হবে। মাঝখানে থাক অজ্ঞাত কিছু অসচেতন অবসরের ভুল, ঠিক, ভুল। ক্রান্তিকাল, ধর্ম, অধর্ম, নিরপেক্ষতা, মব লিঞ্চিং একটি নতুন সংযোজন, অথবা পুরনো কথা নতুন মুরকে। আধুনিক গ্রাম্য আসরে গল্পগাথার বিষয়, একটি কলঙ্কিত অধ্যায়। অসহায় নিষ্প্রাণ রক্ষক, দেশহীন দ্রোহ, ক্ষোভ, অবিশ্বাসের আসরিক প্রকাশ। আর একটি পথে হাঁটছে আগামীকাল। আচ্ছা, এবার আমি শেষ করব। শেষ করি সবাইকে নমস্কার জানিয়ে। সবাই কি সুন্দর সুন্দর কমেন্ট করছে। হ্যাঁ, চানাচুরার চা খাচ্ছে আর আমার কবিতা শুনছে, দিদির কবিতা। হ্যাঁ, ভালো থাকুন। হ্যাঁ, বোকা মোটেই নয়, আমাদের বোকা ভাবে। আচ্ছা, আমি শেষ করবো এবার, বলুন। আরেকটা কবিতা দিয়ে শেষ করছি। প্রতিধ্বনি। আমার নদীটির এক পারে বৃষ্টি, আমার নদীটির অন্য পারে ঝকঝকে রোদ। আমার নদীটির এপাশে হাতছানি দেয় সুখ, আমার নদীটির ওপাশে আদরে কাছে ডাকে মৃত্যু। রোদেলা পারে ভাত উতলানো টকবগে গন্ধে, গন্ধ জীবন ছড়ায় আলো, আরও কাছে ডাকে। আমি মৃত্যুকে ডাকি এপারে, এসো বসো, খানিক জিরো। এত তাড়াহুড়ো করলে জীবন যাবে উদ্বেগের যাপনে। জীবনকে নিয়ে যাই ওপারে। তুমিও একটু বসো বাপু, শান্ত হও, স্থিতধী হও, তারপর ভাবতে শেখো, হাত ধরাধরি করে চলতে শেখো। আচ্ছা, আরেকটা কবিতা পড়ে আমি শেষ করছি। হ্যাঁ, জন্মদাগ। মুখ্য ভূমিকায় ছিল একটি জন্মদাগ, তারপরে আর কিছু নয়। বরুচণ্ডী দাস নীল যমুনার রঙে ডুব দিয়ে, নীলাভ মনুষ্যেতর আর একরাশ সকাম যৌবন বিপরীতে কীর্তনরত। মুখ্য ভূমিকায় ছিল একটি জন্মদাগ, তারপরে আর কিছু নয়। বরুচণ্ডী দাস নীল যমুনার রঙে ডুব দিয়ে, নীলাভ মনুষ্যেতর আর একরাশ সকাম যৌবন বিপরীতে কীর্তনরত। মধ্যবর্তিনীর গৌরাঙ্গে নীল জন্মদাগ, স্থান দেয় প্রধানা রসিকায়।
নখের আঁচড়ে ঢেকে যায় সেই নির্মোহ পুরুষের ধুলো খেলা। জন্মের দাগ বয়ে ফেরে অন্নপূর্বা নারী দেহ নারী মন। অপাংশু বলছে পড়ুন আরো দু একটি কবিতা। এখন শেষ করব, বলো কেউ কিছু। সবাই অনেকক্ষণ ধরে শুনছে। হ্যাঁ, শেষ করব এখন আমি। আপনারা বলুন। আচ্ছা, শেষ করছি। হ্যাঁ, বন্ধু লিটারারি গ্রুপে আমাকে ডাকার জন্য, বন্ধু সোশিয়াল লিটারারি গ্রুপে আমাকে ডাকার জন্য কবি শতদল আচারিয়াকে অনেক ধন্যবাদ। আর এখানে আসা আমার অপাংশু আর রাহুলের জন্য। হ্যাঁ, অপাংশু আমাদের ত্রিপুরার, আগেও বলেছি আমি, আমার ছোট ভাইয়ের মতো, অনেক ছোট আমার থেকে, মানে বয়সে ছোট কিন্তু লেখায় লেখায় অপাংশুর কাছ থেকে মানে আমাদের শেখা প্রয়োজন আর কি। লেখায় অনেক অনেক ছোটবেলা থেকে লিখছে। আমাদের ত্রিপুরা রাজ্যের একদম বিশিষ্ট কবি, শুধু বিশিষ্ট না, সম্ভাবনাময় সমৃদ্ধ কবি বলবো, সমৃদ্ধ কবি। অপাংশুর হাত ধরে আমার এই গ্রুপে আসা। আমার কবিতা সবাই এতক্ষণ মন দিয়ে শুনেছেন, গল্প শুনেছেন, সেজন্য ধন্যবাদ। আমার যদি কোনো মানে ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তো আপনারা, বন্ধু গ্রুপের নামই তো বন্ধু। এখন সবাই ভালো থাকুন। আমাদের এই দুঃসময়ে, এই মহামারীর দিনে সবার জন্য আমার শুভকামনা, আন্তরিক শুভকামনা। সবাই ভালো থাকুন। সবাই ভালো না থাকলে জীবন কখনো সুন্দর হয় না। সবাইকে ভালো নিয়ে একসাথে চলতে পারলে জীবনে সফলতা, জীবনে আনন্দ। সবাই ভালো থাকুন। নমস্কার।